চিঠি লিখছেন বিশ্বনাথ পাল, গ্রাম অমরপুর, পূর্ব বর্ধমান থেকে। একটা প্রবাদ আছে, সাজালে গোছালে বর আর নিকোলে পোছালে ঘর। অর্থাৎ কোনো মানুষকে ঠিকমতো সাজালে বর এবং সাধারণ ঘরদোরকে ঠিকমতো সাজালে তা গৃহমন্দির হয়। গ্রামের দিকে কাঁচা ঘরগুলি দুর্গাপুজোর আগে ধান ক্ষেত থেকে কেঁচো মাটি এনে নিকোনো হয়। মেঝের বর্ডার কাঁকুড়ে মাটি থেকে লাল রং দিয়ে সাজানো হয়। কোনো কোনো পরিবারে এই বর্ডার গোবরের সঙ্গে খড়ের ছাই মিশিয়ে কালো করা হয়। সাঁওতাল জনজাতির মানুষদের ঘর সাজানোর আঙ্গিক একেবারে স্বতন্ত্র এবং প্রাণবন্ত। সাধারণ প্রাকৃতিক উপকরণ দিয়ে মাছ, গাছ আর জীবজন্তুর আঁকা ছবিগুলো উজ্জ্বল। ভাতের হাঁড়ি, চালের হাঁড়ি আর ঝকঝকে বাসনপত্র সাজানো বনে ভিতরের ঘরগুলি দৃষ্টিনন্দন। সম্প্রতি গ্রীষ্মের ছুটিতে গিয়েছিলাম উত্তরাখণ্ডের একটি আশ্রমে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৪০০ ফুট উচ্চতায় সোভিয়েত দম্পতির টাকায় কেনা চা বাগানে গড়া আশ্রমটি তার ১২৫ বছর পূর্তি উপলক্ষে পুরনো ঘরের আদলে নতুন দ্বিতল বিশিষ্ট ধ্যানঘরটি এত সাধারণ করে সাজানো, না দেখলে অনুমানে বোঝা শক্ত। কোনো রং নেই, ঝকঝকে তকতকে করার প্রয়াস নেই। ভক্তর হৃদয়ের অনাবিল প্রশান্তির প্রয়োজনে যতটা সাদামাটা রাখা যায় ঠিক ততখানি। এমনকি যে ওক গাছটির নিচে ভগিনী নিবেদিতা, অমলা বসু, খ্রিশ্চেনা এবং মিসেস সেভিয়র বসেছিলেন, সেটিও মাথা উঁচু করে অতীতকে ছড়িয়ে দিচ্ছে বর্তমানের হাত দিয়ে আগামীর ভবিষ্যতে। সেভিয়র দম্পতির চা বাগানের সেই আশ্রম। আধুনিক প্রযুক্তির রসদে সম্পৃক্ত কৃত্রিম পাথরের দেওয়াল, সেখানে আসবাব নেই, আলো যৎ সামান্য। কোনো ঠাকুর দেবতার পুজো হয় না বলে নেই হাঁকডাক। নৈঃশব্দে সাজানো স্বামীজির ধ্যানের ঘর, প্রাণের ঘর, আমার চোখে দেখা সেরা ঘর। উত্তরাখণ্ডের এই আশ্রমে প্রাত্যহিকের বন্ধুরা পারলে একবার ঘুরে যান। আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বনাথ পাল। তিনি লিখলেন গ্রাম অমরপুর, পূর্ব বর্ধমান থেকে। অপন কুমার গোস্বামী আলিপুর, কলকাতা থেকে লিখছেন এবারের চিঠি। মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে, ধন নয়, মান নয়, এতটুকু বাসা। মনে ছিল আশা। আর এই বাসাটি সাজানো হবে আপন নান্দনিকতায়, কোনো ব্যবসায়িক ডেকোরেটরের নির্দেশে নয়। একপাশে থাকবে সুগন্ধি ফুলের টব, আলমারিতে সাজানো বই, ছোট রেডিওতে বাজবে পুরনো দিনের গান, বাতাসে সুগন্ধের ছোঁয়া, মানানসই ছোট সোফা ও সাইড টেবিল, জানালায় পর্দা, দেয়ালে একটা ঘড়ি আর একটা তৈলচিত্র। সাজানো এই ঘর দেখলেই নিজের ছন্ন ছাড়া ঘরটির কথা মনে পড়ে যাবে, যেটি সাজানো গোছানো হয় বাড়িতে কোনো অতিথি এলে, কিংবা পুজোর আগে, কিংবা কোনো উৎসব উপলক্ষে। আচ্ছা, বাড়িটা তো হোটেলের রিসেপশন রুম নয় যে সব সময় সাজানো গোছানো থাকবে। তাই ঘরের একপাশে খালি গ্যাসের সিলিন্ডার, টিভি টেবিলে ইনডোর ব্যাম্বু প্ল্যান্টের পাশে এক দিস্তে চাবির গোছা, বাজারের ফর্দ, জলের বোতল, একটা ঘেমো রুমাল। ওদিকে সোফার উপরে ডাঁই করা কাঁচা জামা কাপড়, তার নিচে অনলাইনে আসা না খোলা পার্সেল, পাশে ছড়ানো আজকের সংবাদপত্র, হিসেব লেখার কাগজ ও ঢাকনাবিহীন ডট পেন। একে যতই সাজাই, আজ ঠিক থাকলেও কাল ঘরের সাজানোটা এলোমেলো হবে। ইন্টেরিয়র ডেকোরেটর আর করবেটা কি? অরুণাভদার হরিনাথদের রোডের ফ্ল্যাট ছিল সত্যি
ছবির মতো সাজানো। বৌদি একাধারে শিক্ষিকা ও চিত্রশিল্পী। আপন মনের মাধুরী মিশিয়ে ছোট্ট ফ্ল্যাটটি মনের আনন্দে ছবির মতো সাজিয়েছেন। প্রবেশপথে রঙিন আলপনায় স্বাগতম, মাথায় ফুলের মালার শাড়ি, সামনে দেয়াল ঘেঁষে রাখা আপাদমস্তক অলঙ্কৃত চাল রাখার মাটির জালা। বৌদি বলেন বিউটিলিটি। ছোট্ট একটা স্ট্যান্ডে বেলকাঁটায় খই গুঁজে তৈরি ফুল গাছ। ঘরের ভিতরে ছোট খাটে টান টান করে বিছানো চাদরে হাতের কাজ আঁকা, মেঝে আলপনা, দেয়াল ঘেঁষে ছোট্ট আলমারি, ভর্তি বই। রুচির পরাকাষ্ঠা একেই বলে। যে যাই বলুন, এমনভাবে সাজানো ঘরে আমাদের মতো সাধারণ মানুষদের বাস করা মুশকিল। ঘরে থাকলে ইহা কা মাটি ওহা হবেই, কিচ্ছু করার নেই। সাজানো ঘর দেখেছিলাম এক জনজাতির গ্রামে, যেখানে অর্থের অনটন প্রকট, কিন্তু প্রকৃতির অপার সৌন্দর্য বিরাজমান। তকতকে নিকোনো উঠোন ও মাটির চালা ঘরের দেওয়াল, তাতে নানা জ্যামিতিক রেখার অলঙ্করণ। রোয়াকে চাটাই পেতে অতিথিকে বসতে দিয়ে খেজুর রস ও মুড়ি দিয়ে আপ্যায়ন করেছিল তারা। সন্ধ্যায় বসেছিল সেখানে লোকসঙ্গীতের আসর, মনে পড়ে আজও। ডাক্তার স্বপন কুমার গোস্বামী, আলিপুর, কলকাতা থেকে। এই সেই চেয়ার, এখানে বসেই বাবা লিখতেন। লিখছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা থেকে। এই সেই চেয়ার, এখানে বসেই বাবা লিখতেন। মাঝে মাঝে লেখা বন্ধ করে পায়চারি করতেন। কথা সাহিত্যিক বিমল মিত্রের কন্যা বললেন আমাকে, বিমল মিত্রের সাহিত্য নিয়ে একটি রচনা প্রতিযোগিতায় পুরস্কারের জন্য মনোনীত আমি নির্দিষ্ট দিনে পুরস্কার নিতে যেতে পারিনি। তাই সেটি আনতে দক্ষিণ কলকাতায় চেতলা অঞ্চলে বিমল মিত্রের বাড়ি আমার যাওয়ার সুযোগ হয়েছিল। যে ঘরে লিখতেন তিনি, বসেছিলাম সেই ঘরেই। চারদিকে নানা রকমের বইয়ের সম্ভার, সংস্কৃত সাহিত্য, বিভিন্ন বিদেশি লেখকদের রচনা, ইতিহাস বিষয় গ্রন্থ, রাজনৈতিক গ্রন্থ, কি বই নেই সেখানে। ভূতনাথ, দীপঙ্কর, সতী, লক্ষ্মী, সদাব্রত, শিবপ্রসাদ গুপ্ত, কুন্তী, মাধব দত্ত, সীতানাথ, পটেশ্বরী, একের পর এক চরিত্র এই ঘরেই দিনের আলো দেখেছিল। সেই ঘরটির সাজসজ্জা, তাঁর লেখা বিভিন্ন কালজয়ী উপন্যাস আর ছোট গল্পের চরিত্রদের নিয়ে। বিমল মিত্রের স্মৃতি বিজড়িত সেই আপাত সাধারণ কিন্তু প্রকৃত মূল্যবান ঘরের পরশ পেয়ে ধন্য হয়েছিলাম সেদিন। শিবপুর পাবলিক লাইব্রেরির ঠিক সামনে আরেকটি বাড়ি, তার একতলার একটি ঘর। সেই ঘরে আপন সৃষ্টির ভুবনে আত্মমগ্ন থাকতেন নারায়ণ দেবনাথ। বাঁটুল, হাঁদাভুঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল এরা ওই ঘরের বাসিন্দা। সপরিবারে একদিন উপস্থিত হয়েছিলাম তার কাছে। আমার ক্লাস 3-তে পড়া মেয়ে সেই ঘরে গিয়ে ঘুরে ঘুরে দেখছিল দেওয়াল জোড়া ছবিগুলো। এক মাথা সাদা চুল, সাধারণ পোশাক পরে চেয়ারে বসে আঁকার সরঞ্জাম নিয়ে নারায়ণ দেবনাথ আমার মেয়ের অটোগ্রাফ খাতা আর বইগুলিতে আঁকছিলেন ছবি। সারা ঘরে তাঁর সংবর্ধনা, পুরস্কার, বিভিন্ন সম্মান প্রাপ্তির স্মারকগুলি যত্ন করে রাখা রয়েছে। ঘরে কোনো আড়ম্বর নেই, নেই কৃত্রিমতা, কিন্তু রয়েছে এমনই এক বৈদগ্ধ্য যা 90 বছর অতিক্রান্ত এই শিল্পী সাহিত্যিকের সাধারণ ঘরখানিকে অলঙ্কৃত করেছে। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকব, সব সময় হাসি মুখে থাকবে। চলে আসবার সময় আমার মেয়ের মাথায় হাত রেখে বলেছিলেন শ্রদ্ধেয় সেই মানুষটি। শিবপুর অঞ্চলের এক পুরনো বাড়ির
একতলার সেই ঘরখানি কল্পনা শক্তি আর সৃষ্টিশীলতার যুগলবন্দিতে সেদিন যেন হয়ে উঠেছিল উজ্জ্বল। আজ এই শিল্পী ও সাহিত্যিক নারায়ণ দেবনাথ আর আমাদের মধ্যে নেই, কিন্তু আছে সেই আলোকময় ঘরখানি যেখানে বসে আমরা প্রায় 2 ঘন্টা তার সান্নিধ্য পেয়েছিলাম, যা আমাদের কাছে সারা জীবনের সঞ্চয় হয়ে রয়ে গেল। প্রাত্যহিকের ঘরখানি বন্ধুদের চিঠিতে সেজে উঠুক, এই প্রত্যাশায়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা থেকে। পূর্ব মঙ্গলপ্রসাদ মাইতির চিঠি, গ্রাম রাজবল্লভপুর, জেলা মেদিনীপুর। শিক্ষকতার চাকরি নিয়ে রাজবল্লভপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করলাম। এসেই চমকে উঠলাম, ইকি ছন্ন ছাড়া বেহাল দশা বিদ্যালয়ের। শুধুমাত্র কাঠামোটি দাঁড়িয়ে আছে, দেয়ালে ছাদে কোনো প্লাস্টার নেই, মেঝে বালিতে ভর্তি, বন্যার জল ঢুকে এখানে ওখানে বড় বড় গর্ত, ইটের গাঁথনির ফোকরে ফোকরে সাপের খোলস ঝুলছে। এরকম একটি ভাঙাচোরা বিদ্যালয়ে কচি কাঁচা ছাত্রছাত্রীদের নিয়ে আমাকে পঠন পাঠন চালাতে হবে। ভয় পেলেও নিরাশ হলাম না। বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি চেয়ে ঘন ঘন দরখাস্ত দিতে শুরু করলাম। তাতে কিছুটা কাজ হলো। একটু একটু করে আর্থিক অনুদান আসতে শুরু করলো। তা দিয়ে বিদ্যালয় গৃহের সংস্কার চলতে থাকলো। গ্রামবাসীদের ডেকে বোঝালাম, তারাও কাজে অংশ নেয়। মেঝে ঢালাই করতে গিয়ে দেখলাম সিমেন্ট আনার পয়সা নেই। আমি নিজের থেকে কিছু টাকা দিলাম এবং সহকর্মীও কিছু টাকা দিলেন। সিমেন্ট এলো, তাই দিয়ে মেঝে ঢালাই হলো। এভাবে একটু একটু করে পুরো বিদ্যালয় ভবনটির ভিতর এবং বাইরেটা প্লাস্টার হলো। পাশেই বয়ে গেছে শিলাবতী নদী। বর্ষাকালে বন্যা আসে, সেই জল বিদ্যালয়ে ঢুকে পড়ে। মিড ডে মিলের চাল, কাগজপত্র, অন্যান্য সরঞ্জাম নষ্ট হয়ে যায়। ভাবলাম, এইসব জিনিসপত্র রক্ষা করতে হলে যে কোনোভাবে আমাকে দোতলায় একটা ঘর নির্মাণ করতেই হবে। কিছু আর্থিক অনুদান পেলাম, তার সঙ্গে নিজের উপার্জন। পরবর্তী সময়ে সাম্মানিকের অর্থ যোগ করে শুরু হলো কাজ। ধীরে ধীরে বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ করলাম। বসালাম মহামানব বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি। এখানে বানিয়েছি কিচেন গার্ডেন। বিদ্যালয় প্রাঙ্গণে আমরা লাগিয়েছি প্রচুর গাছপালা। এই মুহূর্তে বিদ্যালয়টি যেন ঠিক একটি তপবন। আমার কাছে বিদ্যালয়টি উপাসনা স্থলের মতোই। এবছরই আমি কর্মজীবন থেকে অবসর নেব। আমার মানসিক শান্তি এটাই, সীমিত সামর্থ্য দিয়ে আমার শিক্ষাঙ্গনকে কিছুটা হলেও সাজিয়ে দিয়ে আসতে পেরেছি। মঙ্গলপ্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, মেদিনীপুর থেকে। নন্দিতা সিনহা লিখছেন এবারের চিঠি শ্রীরামপুর 3, হুগলি থেকে। আহা, কি সুন্দর সাজানো তোমার ঘরখানি, দেখলেই মন জুড়িয়ে যায়। এই প্রশংসা বাক্য শুনলে ফুলগুর চোখ দুটো ফুটে ওঠে সেখানে তৃপ্তির শতদল। যখন প্রথম সংসার পাতা হলো, তখন আসবাব বলতে একটা মাদুর, 2 বালিশ, তৈজস বলতে 2 এনামেলের থালা আর 4টে মাটির সরা। কিন্তু স্বপ্নের খড়কুটো জমিয়ে একদিন সেই 2 কামরার আবাস বাবুই পাখির বাসার মতো অনবদ্য হয়ে উঠল। সেই গণ্ডগ্রামের বাড়িতে পেলমেটের ভিতর থেকে রঙিন পর্দা দেখে সবাই বাহবা দিত। আর ফুলগুর মনে পড়ত পুরনো কাপড় দিয়ে সে একদা বাথরুমের আড়াল তৈরি করেছিল। অবশ্য এই ঘর সাজানোটা কখনো কখনো তার জন্য একটু বাড়াবাড়ির পর্যায়েই চলে যেত। সেবার পেলমেটের ফাঁকে
এক চড়ুই দম্পতি বাসা বাঁধল। দেখে ফল্গুর কি রাগ, ভেঙে দাও এক্ষুনি, ইস কি ছিঁড়ির বাসা, রাজ্যের খড়কুটো জড়ো করেছে নোংরা। ছেলে মেয়ের অমনি কান্না শুরু। প্লিজ মা ভেঙে দিও না, ওরা কোথায় যাবে বলো, ভেঙো না। যেখানে খুশি যাক, আমার সাজানো ঘরে এসব আবর্জনা আমি বরদাস্ত করব না। এই ঘটনার প্রায় 20 বছর পর ফল্গুকে সেই নিজের ঘর, নিজের হাতে সাজানো ঘর একটু একটু করে ভেঙে ফেলতেই হলো। স্বামী মারা যেতে বিক্রি হয়ে গেল গ্রামের বাড়ি। প্রবাসী ছেলে মাকে রেখে এলো বৃদ্ধাশ্রমে। প্রাণের ঘর হারিয়ে, পরিজন হারিয়ে বড় বেদনার্ত থাকেন ফল্গু। কিছুই তার ভালো লাগে না। সে বৃদ্ধাশ্রমে আবাসিকদের আনন্দ দেওয়ার জন্য নানা কর্মকাণ্ড করেন কর্তৃপক্ষ। সেখানে সেরা সাজানো ঘরের প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফল্গু। এবার অবসন্ন মনে পুরস্কার নেওয়ার সময় ভেঙে দেওয়া সেই চড়ুই পাখির বাসার কথা কেন যে মনে এলো হঠাৎ। নন্দিতা সিনহা, শ্রীরামপুর 3, হুগলি থেকে। নদিয়ার চিঠি পড়ব এবার। প্রভাত রঞ্জন বসু, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন, আমি থাকি এখন একা একটি 700 বর্গ মিটারের ঘরে। গৃহিণী 3 বছর আগে সাজানো ঘর সংসার ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তার ছিল ঘর সাজানোর শখ। নিজের হাতে তৈরি টুকিটাকি জিনিস দিয়ে ঘর দুয়ার ছিমছাম পরিপাটি করে রাখত। চলে গেছে সে দায়িত্ব গ্রহণ করেছি আমি, ভালোবেসে রেখেছি সাজিয়ে যতনে, মনের মাধুরী মিশিয়ে। আমার থাকার ঘরটিতে আছে সিঙ্গেল বেডের চৌকি, পাতা আছে ধবধবে সাদা চাদর, আছে একটা ছোট্ট পড়ার টেবিল, টেবিলে সাজানো খাতাপত্র। সামনের দেওয়ালে আছে একটা বুকশেলফ, একটা বইও নেই সেখানে অগোছালো। ওষুধপত্র, জলের বোতল যথাযথ রাখা থাকে। অন্ধকারেও ঠিক জিনিস পাওয়া যায়, কোনো জিনিস অবিন্যস্ত রাখি না। এক অনাবিল আনন্দ এতে। আর আবাসনের ছোট বারান্দার গ্রিলের উপর কয়েকটা মাটির টবে আছে চারা বসা গাছ, আর সব টবে আছে তুলসী গাছ, কালমেঘ, জবা, গাঁধা, বেলফুল। আছে বালতি ভরা জল। মনের পাখি সব মাঝে মাঝে আসে, জল পান করে মনের আশ মিটিয়ে। আমার গোছানো ঘরে স্বজন বন্ধুরা এলে খুশি হয়, তৃপ্তি লাভ করে। মনে মনে উপলব্ধি করি তা। আর গ্রামের বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে একটা কলোনি, পূর্ব বাংলার মানুষদের বাস। এখানকার ছাত্রছাত্রী অভিভাবকদের ডাকে একদিন গিয়েছিলাম ওদের বাড়ি। উঠোনে পা দিতেই প্রাণ ভরা মধুর ডাকে আহ্বান করে বসতে দিল মাটির তকতকে নিকোনো ডাওয়ায় একটা কাঠের আসন ঢাকা টুলের উপর। দাওয়ার চাল থেকে ঝুলছে হাতে দড়ি দিয়ে তৈরি করা শিকে। রাখা আছে তাতে কাসুন্দি আমের আচার। দেখতে অপূর্ব লাগলো। ঘরের চারপাশের পাটকাঠির বেড়া সুন্দর করে নিকোনো। দাওয়ার সিঁড়ির ছবিটা এখনো ভুলিনি। অপূর্ব সে সিঁড়ির গঠন, সুন্দরের ছোঁয়া তার অঙ্গে অঙ্গে। বড় উঠোন, উঠোনের একপাশে তুলসী গাছের বেদি, পাশেই অনেক ফল, ফুটন্ত ফুল বাতাসে দুলছে। তাদের বাড়ি ঘরের সৌন্দর্য দেখে আমার দেহ মন চোখ জুড়িয়ে গিয়েছিল। আজও ওই ছবি মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে আমার। পরিশেষে বলি প্রাত্যহিকে, সাজানো ঘর আর পরিষ্কার পরিবেশ সুখ ও শান্তির জননী। প্রভাত রঞ্জন বসু, কৃষ্ণনগর, নদিয়া থেকে।
কিছুক্ষণের জন্য হলেও আমার অতিথি হয়ে এসো মাটির ঘরে। লিখছেন মনিরা বেগম, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। কিছুক্ষণের জন্য হলেও আমার অতিথি হয়ে এসো মাটির ঘরে। বসো তক্তপোষে, দেখো চার দেওয়ালে সুতো দিয়ে তৈরি বিভিন্ন মনীষীদের বাণী, ফুল, পাখি আর চাঁদের দৃশ্য। দক্ষিণের দেয়ালে হস্তশিল্পের ছবি তোমায় নিয়ে যাবে নীতিকথার গল্প বইয়ের পাতায়। পূবের দেওয়ালে বিরাট হস্তশিল্প, তাতে লেখা ফুটন্ত ফুলের মাঝে মধুর চাঁদের হাসি। ঘরের চালে দোয়েলের শীষ, কুড়িবর্গায় পায়রার বকবকম আর চড়ুইয়ের কিচির মিচির, সব মিলিয়ে স্বর্গের প্রান্ত দেশ। এ ঘর আমার স্বর্গ, আমার সৌন্দর্য কল্পনার চরম তীর্থ। খোলা জানালায় বসে দেখতে পাবে সুদূর আকাশের নীলিমা, অনুভব করবে বাতাসে ভেসে আসা ফুলের সুগন্ধ। চালের ফুটো দিয়ে সূর্য কিরণ ঘরের অন্ধকার দূর করে, হৃদয়ের সংকোচ ঘুচিয়ে দেবে। দক্ষিণা বাতাস মনকে করবে উদাস। এহেন প্রাকৃতিক সৌন্দর্য আর হস্তশিল্প দিয়ে সাজানো ঘরে তোমার প্রাণ জুড়বে। আন্তরিক আতিথেয়তায় তুমি হবে মুগ্ধ। অর্থের অহংকার নয়, বিষয় বৈভব নয়, শুধু শিল্পী মন দিয়ে সাজানো এ মাটির ঘর। যেখানে ডাকলেন আমাদের মনিরা বেগম, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে।